চোরের মার বড় গলা, একটা কথা আছে না? এইসব কথা ফুলদুল দিয়ে টকশো হয় না। না, আমি আপনি কি বলতে চান? এই চুপ করেন, চুপ করেন। ৭১ কথা আনলেন তো বস না। এখানে। আমি ৭১ মিথ্যা না, কি শুনাই? এই ৭১ মিথ্যা না। তোর মিথ্যা না। ৭১-এর উপরে এই দেশ ৭১ কে বললে? যারা ৭১ মানে না, আমার কি? তারা সারা পাকিস্তানের দালাল। আপনার কাছে ৭১ শুনবো। আমি ৭১ ১০০ বার, ১০০০ বার, লক্ষবার শুনতাম। চলছে। জাতির সঙ্গে প্রতারণা করতে আসছে। প্রতারণা আমার আমি ভালো লাগে না। হ্যাঁ, বলতে তো ভালো লাগে না। পাকিস্তান ভালো লাগে। আমার কি ৭১ ভালো লাগে না? পাকিস্তান তো ভালো। আদিল মানুষ। পাকিস্তান প্রশ্নের মধ্যে থাকি। পাকিস্তান আমাদের মেয়েকে ভালো ভালো। আপনার যদি আপনার পাকিস্তান আমাদের পাকিস্তানিদের সঙ্গে আমি এখানে বসতে হবে। এটা না আমরা কথা হলো দেশের ফালতু বাচ্চা। আমরা বলছি ৭১ সালে আমি একটা এটা তোর এটা তো আসবে আরে তা যতদিন বাংলাদেশ থাকবে ৭১ থাকবে। তাই বিপ্লবের যে কষ্ট, এটা যে রক্তক্ষরণ, এই ১বিংশ শতাব্দীতে এসে পারিবারিক শাসনের কবলে এই দেশ আর কত বছর থাকবে? এই জন্য কি জুলাই ২৪ হলো? যখন জামাতের সঙ্গে বিএনপি রাজনীতি করছে তখন জামাত ধর্ষণ করে নাই, এখন জামাত ধর্ষণ করে। টকশোতে আসলে এই ধর্ষণ ৭১ এগুলো আর শুনতে ভালো লাগে না। কতদিন এই দেশের মানুষ শুনবে এগুলো? ভাই একটু যদি বলেন। রাজনীতিতে যখন কোনো এজেন্ডা থাকে না, তখন যে বলা থাকে না, ওই সময় ধর্ষণ নিয়ে আসে, ৭১ নিয়ে আসে। বিএনপিতে যে সব লোক এই ক্ষমতার অংশ পায় নাই, তারা এখন জামাতকে সমানে গালি দিচ্ছে। আমি একটু আপনাকে, যারা মব সৃষ্টি করছে তারা বিএনপির লোক না, তারা একটি চিহ্নিত রাজনৈতিক দল যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, যারা ৭১ সালে নারী নির্যাতন করছে, একেবারে চিহ্নিত শক্তি। যে বিষয়টি দেশের মানুষকে হতাশ করেছে বা আমাদেরকে হতাশ করেছে, সেটা হলো যে জুলাই সনদে যে সংস্কার প্রস্তাবগুলো ছিল, বিশেষ করে বিএনপি যে ৩১ দফা ঘোষণা ছিল, সেই ৩১ দফার প্রথম দফা ছিল সংবিধান সংস্কার সংক্রান্ত। সংবিধান সংস্কার আমাদের একটা বড় দাবি ছিল এই দেশের মানুষের, বিশেষ করে বিগত জুলাই আন্দোলনের সময় এটি একটু অন্যতম দাবি ছিল, নতুন বন্দোবস্ত, নতুন ব্যবস্থা। একটা সম্পূর্ণ প্রশ্ন আপনি শেষ করলে আমি করতে চাই, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা এবং বিশেষ করে আইন শৃঙ্খলা নিয়ে আপনার আসলে মূল্যায়নটাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কতখানি আসলে নিয়ন্ত্রণে এসছে? যারা মব সৃষ্টি করছে তারা বিএনপির লোক না, তারা একটি চিহ্নিত রাজনৈতিক দল যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, যারা ৭১ সালে নারী নির্যাতন করছে, একেবারে চিহ্নিত শক্তি। এরাই বর্ণচোরার ভিত্তিতে, মানে মব সংস্কৃতিটা মধ্য দিয়ে দখলনামা, হ্যারাসমেন্ট করা, চাঁদাবাজি করা, মানে এই প্র্যাকটিসটা তাদের ভিতরে খুব বেশি। কিন্তু এটা আবার বিএনপির ঘাড়ে তারা চাপানো, মানে চেষ্টা প্রচেষ্টা। আর যেমন একটা শক্তি ছিল ছাত্রলীগের ভিতরে লুকায়িত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা থাকতো, মানে আন্ডারগ্রাউন্ড লুকায়িত। এখন আবার ছাত্রলীগ ওই শক্তির ভিতরে লুকায়িত, বললে পরে সবাই একটু খারাপ ভাববে, বুঝছেন? এরা জন্মের পর থেকেই ইস্টাবলিশমেন্টের পক্ষে, এন্টি ইস্টাবলিশমেন্টের, এরা কখনো রাজনীতি করে। এটি একটি প্রধান কারণ মনে করছি যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে না আসে। অবশ্যই এটা তো একক উদ্যোগের ব্যাপার না। আর যে ঘটনা ২-৩টা হয়েছে, এটা ভালো করে বিশ্লেষণ করলে দেখা যাবে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যে উদ্যোগী থাকে, সহযোগিতা থাকে, সেই শক্তিগুলো সহযোগিতা থেকে সমালোচনার দিকটা বেশি তৈরি করেছে। মানে একটা পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি, মানে টোটালি, যেমন বিএনপির ৭০% এমপি নতুন, বিরোধী দলের ৭০% এমপি নতুন, বিরোধী দলের নেতা এই প্রথম এমপি হয়েছেন, বিরোধী দলের নেতা প্রধানমন্ত্রীও প্রথম এমপি হয়েছেন, এবং বিরোধী দলের হুইপ থেকে শুরু করে অনেকেই ওই 70% বললাম। সেহেতু সরকার এবং বিরোধী দলের যদি সমালোচনা করতে চান তো অনেক ক্ষেত্রে বলার সুযোগ আছে, তাদেরকে সময় যদি না দেওয়া হয় তাহলে অবিচার করা হবে। বাতন ভাই, আপনার কাছ থেকে দুদু ভাই যেই প্রশ্নটি আমি করেছিলাম দুদু ভাইকে, যে আইন শৃঙ্খলা, মব এগুলো বন্ধ না হওয়ার পেছনে কারণ, আমি যদি বুঝে থাকি আপনাদেরকে কিছুটা দায়ী করেছে দুদু ভাই, আমি কি ঠিক বললাম কিনা আমি জানি না, তো আপনি সেটা যারা একটু বিরোধিতা করেছে এরকম, সেটা আরেকটা পয়েন্টে আমি একটু কথা বলি। আমার কাছে খুব বিস্ময়কর লেগেছে, দুদু ভাইকে আমি অনেক উপরের দিকে এইভাবে তাকাই, মানে উনি একজন ছাত্র নেতা ছিলেন,
তারপরে উনি বিএনপি ভাইস চেয়ারম্যান। না, কোন জায়গাটা ওনার বক্তব্যের সাথে আপনি যৌক্তিকভাবে আপনি হস্তক্ষেপ করেন তাহলে কিন্তু আমি উঠে চলে না যাবো। না ঠিক আছে বলেন আপনি। হ্যাঁ, তো উনি হঠাৎ করে ৭১ এবং নারী নির্যাতনের কথা নিয়ে আসলেন। ৭১ সালে কি হয়েছে তার সঙ্গে বর্তমান মব কালচার, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির কি সম্পর্ক আমরা প্রত্যেকেই জানি। একজন সরকারি দল করে, একজন বিরোধী দল করে। আমরা তো একটা বিষয়কে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখব, একই বিষয়কে দুজন তো দুই দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ আছে, কিন্তু বাস্তবতা যেটা সেটাতে আমাদেরকে একমত হইতে হবে। আমাদের পুলিশ বাহিনী এখনো পরিপূর্ণরূপে সক্রিয় না। পুলিশ বাহিনীর মধ্যে এখনো কিছুটা ট্রমা কাজ করতেছে। আমরা তো বিভিন্ন ক্ষেত্রে ঘুরতেছি, আমার আসলে এই গত কয়েকদিনে দেখেছেন বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। এখানে পুলিশ এতটুকু অসহায় যে এখন তো একেবারেই একটা শান্তিপূর্ণ পরিবেশ। এই সময়ের মধ্যে দেশের একজন প্রধানমন্ত্রী একটা মেয়ে রেপ হয়েছে, হত্যা হয়েছে, তাকে দেখতে যাবে, সেখানে সেনাবাহিনীর উপস্থিতি ছাড়া পুলিশ তার নিরাপত্তা বিধান করতে সক্ষম নয়। তো এই হলো পরিস্থিতি। এই বাস্তবতাটা আমাদের স্বীকার করতে হবে। এটার জন্য তো কেউ বিএনপিকে দায়ী করতেছে না, এটার জন্য কেউ তারেক রহমানকে দায়ী করতেছে না, এটার জন্য কেউ স্বরাষ্ট্রমন্ত্রীকে অনেকে দায়ী করতেছে তার ব্যক্তিগত আচার আচরণের কারণে। উনি স্বরাষ্ট্রমন্ত্রী না কোন মন্ত্রণালয়ের মন্ত্রী? আমরা সংসদে বসে যদি সাউন্ড না করতাম তাহলে ওনাকে থামানোই যেত না। স্পিকার ওনাকে থামাতে পারেনি, স্পিকার চেষ্টা করছে ওনাকে থামানোর জন্য, বাট নির্লজ্জের মতো তারপর উনি ওখানে কথা বলেছেন। এই লোকটার লজ্জা শরম আছে কিনা সন্দেহ। উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাদ দিয়ে উনি অন্য কাজে বেশি ব্যস্ত। এই লোকটা একটা প্রশ্নবিদ্ধ লোক। এই লোকটা ঐতিহাসিকভাবে একটা প্রশ্নবিদ্ধ লোক। উনি হঠাৎ করে কোত্থেকে আসলেন, কিভাবে গিয়েছিলেন? জুলাই বিপ্লবের যে কষ্ট, এটার যে রক্তক্ষরণ, এটা সম্পর্কে উনি কি জানে? উনি কিছু জানে? উনি তো জানেন না। তাই জুলাই সনদ নিয়ে, জুলাইয়ের চেতনা নিয়ে প্রথম ব্যঙ্গ বিদ্রুপ উনি করা শুরু করেছেন। বিএনপি সংস্কার করবে, পরে করবে, কোনো সন্দেহ নাই বা কোনো সমস্যা নাই, কিন্তু তার জন্য তো জুলাইয়ের চেতনাকে ব্যঙ্গ করার দরকার পড়ে না। জুলাই চেতনাকে ব্যঙ্গ করার প্রয়োজন আছে বা এটাকে ইগনোর করার প্রয়োজন আছে? জুলাই চেতনার সঙ্গে কতগুলো প্রাণের সম্পর্ক জড়িত আছে, কতগুলো পরিবারের সম্পর্ক জড়িত আছে। আপনারা আপনাদের পরিকল্পনা আছে, আপনাদের এজেন্ডা আছে, ম্যান্ডেট দিয়েছে জনগণ, আপনাদের মতো করবেন, এইটাই স্বাভাবিক। কিন্তু বিরোধী দল তো বিরোধী দলের মতো চাবে। বিরোধী দল তো জিহুজু করার জন্য বিরোধী দল হয় না, অতীতের মতো বিরোধী দলের মতোই চাবে। আমরা মনে করি জাতিসংঘের প্রতারণা করা হয়েছে। জুলাই সনদকে এই ব্রুট মেজরিটির সুযোগ নিয়ে জুলাই সনদ প্রসঙ্গে জাতিসংঘে প্রতারণা করা হয়েছে। অক্ষরে অক্ষরে পালন করার কথা বলছে, তো সেটা করা যাইতো না? এই সময়ের মধ্যে তো বিল উপস্থাপন করা যাইতো না? আমি তো জুলাই সনদের কথা বাদ দেন, আমি কিন্তু যখন কথা বলেছি আমি জুলাই সনদের রেফারেন্স দিয়ে বলেছি ৩১ দফার প্রথম দফা আছে সংবিধান সংস্কার। সংবিধান সংস্কার না করে এই ফেসিবাদী শাসনের হাত থেকে এই দেশকে মুক্ত করার কোনো সুযোগ আছে? পারিবারিক শাসন থেকে এই দেশকে মুক্ত করার কোনো সুযোগ আছে? এই ১বিংশ শতাব্দীতে এসে পারিবারিক শাসনের কবলে এই দেশ আর কত বছর থাকবে? এই জন্য কি জুলাই ২৪ হলো? এই জন্য জুলাই ২৪ হয় নাই। আমরা এখনো পিছনের ইতিহাস নিয়ে যাই। পিছনের ইতিহাসের সঙ্গে বর্তমান জেনারেশনের কি সম্পর্ক? যখন জামাতের সঙ্গে বিএনপি রাজনীতি করছে তখন জামাত ধর্ষণ করে নাই, এখন জামাত ধর্ষণ করে। টকশোতে আসলে এই ধর্ষণ ৭১ একবার শুনতে ভালো লাগে না। কতদিন এই দেশের মানুষ শুনবে এগুলো? ভাই একটু যদি বলেন, রাজনীতিতে যখন কোনো এজেন্ডা থাকে না, তখন বলা থাকে না, ওই সময় ধর্ষণ নিয়ে আসে, ৭১ নিয়ে আসে। বিএনপিতে যে সব লোক এই ক্ষমতার অংশ পায় নাই, তারা এখন জামাতকে সবাই গালি দিচ্ছে। আমি একটু আপনাকে এই জায়গায় আপনার অনুমতি নিয়ে নিতে হবে দুদু ভাই। আপনার কাছ থেকে যে প্রশ্নটি করতে চাই, উনি ওনার প্রসঙ্গটি বলেছেন, আমার যেই জায়গাটিতে আপনার কাছে প্রশ্ন সেটি হচ্ছে জুলাই সনদের ব্যাপারে কোথাও কি মনে হয়েছে যে এই ব্রুট মেজরিটি পাওয়ার কারণে বিএনপি এটাতে একটু ডিলে করার সুযোগটা নিচ্ছে? চোরের মার বড় গলা, একটা কথা আছে না? এইসব
কথার ফুজুল দিয়ে টকশো হয় না। না, আমি- ছোটবেলার বাইরে কথা আপনি কি বলতে চান? এই চুপ করেন চুপ করেন 71 কথা আনলেন কেন বস না। এখানে? আমি আপনাকে 71 মিথ্যা না কি শুনাই? এই 71 মিথ্যা না তোর মিথ্যা না। 71 উপরে এই দেশ 71 কে বললে? যারা 71 মানে না আমার কি? তারা সারা পাকিস্তানের দালাল আপনার কাছে 71 শুনবো। আমি অনুরোধ 71 করছি, 100 বার চলছে। 1000 বার লক্ষ বার শুনতে হবে। শো চলছে। জাতিসংঘে প্রতারণা করতে আসছে। পুত্রের আমার আমি 71 ভালো লাগে না হ্যাঁ আমি অনুরোধ মুক্তিযুদ্ধ করছি, ভালো লাগে না please, বাদল ভাই, অনুরোধ করছি। পাকিস্তান ভালো লাগে একশো হলো। আমার কি Please, 71 ভালো হবে না পাকিস্তান তো ভালো। দিল মানুষ পাকিস্তান কি করছে? আমি প্রশ্নের মধ্যে থাকি। পাকিস্তান আমাদের মেয়েকে আপনারা কি ভারত ভালো? আপনারা যদি আপনারা পাকিস্তান আমাদের আমি অনুরোধ করছি, বাদল ভাই, অনুরোধ করছি। পাকিস্তানিদের সঙ্গে আমি এখানে বসতে হবে এটা না আমরা কি- আমরা প্রশ্নটাতে থাকি। দেশের হলো দেশের ফাজিলের বাচ্চা। আমরা বলছি দেশের হবে, তোরা কি কিভাবে? 71 কে তোরা কি কিভাবে? 71 আসবে আসবে কিভাবে এখানে? কে 71 আরে আসবে? তা যতদিন বাংলাদেশ থাকবে 71 থাকবে 71 নিয়ে আসবেন। বড় রাজনীতিবিদ হয়ে গেছে। আরে সবার বড় রাজনীতি আমি রাজাকার না যে 71 সালে আমার ডিফেন্স করতে আপনারা তো হবে ভারতের দালাল। ভারতের দালাল। আমরা প্রশ্নটাতে থাকি। বাংলাদেশ আমি অনুরোধ করছি। খবরদার চুপ করে এটা। না, দুলা, আমি অনুরোধ করছি। কথা বলবেন না। আমি অনুরোধ করছি, সবাই লাইভে কথা দেখে। বলবেন না। মতো কথা বলবেন না। আমি অনুরোধ করছি। বেদমের মতো কথা ঠিক আছে, বলবেন। আমি অনুরোধ করছি। আপনি একটু সিনিয়র রাজনীতিবিদ। আপনি আমাকে address জুনিয়র করেন। রাজনীতিবিদ হয়ে তো আরে বেশি বিয়াদবি করছে। আমাকে address করেন। জুনিয়র রাজনীতিবিদ আমাকে হয়ে address আমাকে করেন। বেশি বিয়াদবি করছে। আমি অনুরোধ করছি। আপনি আমাকে address করেন। আবার 71 কে তো কেউ অস্বীকার করতে পারবে না আমরা এই অস্বীকার বাংলাদেশ- করি না। তাহলে 71 নেতৃত্ব হয়ে গেল কেন না না আপনি আমি একটু সভ্য আমি একটু মানুষের কথা বলতেছি ভাই আমরা যুক্তি দিয়ে কথা বলবো না এইটা না, আপনি আপনি সেটা সেটাকে- বলেন, কিন্তু আপনি আমি তো এখানে সেটাই উত্তেজিত বলছি। করছেন। আপনি উত্তেজিত হয়ে আমি সেটাই তাহলে বলছি। তো লাভ সে নেই। যখন কথা বলছে আমি চুপ করে শুনছি বাদল ভাই, আপনি 71 আমাকে আমি address যখন করেন। আমি কথা অনুরোধ বলছি, করছি। আমাকে লাভ দিয়ে address address করেন। করেন। না, আমি আমার প্রশ্নের উত্তরটাতে আরে ভাই টকশো বন্ধ করেন না, প্লিজ আমার সঙ্গে কথা বলেন। না, প্লিজ আমি অনুরোধ করছি, আপনি প্রশ্নের উত্তরটা দিতে হবে। আমরা একটা লাইভে আছি, আমাদের দেশে- আমি সবাই লাইফে থাকেন না কেন না, আমি যে প্রশ্নটা সেই লোকটা কথা বলছে একটা কথা বলি আমি দুজনকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি। যখন 71 গায়ের মধ্যে কিরমির কিরমির করে আমি দুজনকে শান্ত হওয়ার আমি অনুরোধ করছি। না 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 না, আমি একটু উত্তেজিত হওয়াটা ঠিক হবে না। ভাই, এটা তো live, সম্মানিত এটা তো live। সংসদ সদস্য আমি সেটা যুক্তি দিয়ে শুনি। যারা করছে তাদেরকে বলুন যে- আপনার দেশের যারা টিভি টক শো দেখছেন তারা আপনি জুলাই সনদটাকে নিশ্চয়ই আপনি পড়েছেন। আপনি জুলাই সনদটাকে আপনি যদি পড়ে থাকেন তাহলে আপনি দেখবেন যে এই সনদটা তৈরি করা হয়েছিল যারা এই গত 12ই ফেব্রুয়ারির নির্বাচনে যারা বিরোধী দলে থাকবেন তাদেরকে ক্ষমতায়নের জন্য। আমি এটা আমার পার্সোনাল উপলব্ধি, কারণ এখানে আপনি দেখবেন যে যে জিনিসগুলি যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা একদম ক্লিয়ারলি ইন্ডিকেট করে যে দিস ওয়াজ এটা একটা তৈরি করা হয়েছিল ওইটাকে উদ্দেশ্যটাকে মাথায় রেখে। এবং আপনি দেখেন যে জুলাই সনদটাতে যে আপনার টোটাল তো স্বাক্ষর করেছে 24 + 1 + 25টা দল, 25টা রাজনৈতিক। হ্যাঁ 25টা রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। এর মধ্যে বিএনপি সহ কয়েকটা দল যে তারা বলেছে যে তারা যেভাবে জুলাই সনদটাকে স্বাক্ষর করেছে পরবর্তীতে যেটাকে জুলাই আদেশ যেটা হয়েছে আদেশ সেটা জারি ভিন্ন। হয়েছে সেটা ভিন্ন। এখন এটা যদি ভিন্ন হয় এটাকে তো আপনার এটা এক ধরনের প্রতারণা, কারণ সেই সময় যারা সরকারে ছিলেন, যারা তখন অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছিলেন, যারা আপনার এই ঐক্যমত্য কমিশনের শীর্ষে ছিলেন, তারা এই প্রতারণাটা যে দেশের মানুষের সাথে বা রাজনৈতিক দলগুলির সাথে করতে পারেন না। তারপরে তারা করেছেন, ওকে। এবং পরবর্তীতে এটা প্রকাশিত হওয়ার পরও বিএনপির পক্ষে তখন আমি জানি না বিএনপির মানুষজন বলতে পারবে ভালো। আমার যেটা উপলব্ধি হয় সেটা হলো যে এইটাকে কেন্দ্র করে আপনার এই গত নির্বাচনটাকে জিম্মি করার চেষ্টা ছিল যে এইটাতে তোমরা রাজি হও, নাইলে পারে আমরা নির্বাচন হতে দিব না। আপনি খেয়াল করে বিএনপি বিএনপিকে করা হচ্ছিল যে বিএনপি যদি এই সনদের ক্ষেত্রে কোন রকম করতে চায়, মানে দ্বিমত বাধা দিতে পোষণ চায়, করে, তাহলে তাহলে নির্বাচন পিছিয়ে নির্বাচন পিছিয়ে যায়। সেই কারণেই তখন আপনি দেখবেন যে এটা নিয়ে সালাউদ্দিন সাহেব বলেছিলেন যে আমরা তখন কৌশলগত কারণে এটা করেছি। আমার যেটা পার্সোনাল মনে হয় যে এইখানে খুব বড় কিন্তু নাই, তফাৎ নাই। তফাৎগুলি আছে হচ্ছে যে আপনার কমিশনগুলির গঠন, উচ্চকক্ষের ইয়ার মধ্যে এটা একটা এটা কথা আছে। একটা মানে আপনার কমিশনগুলি আপনি ধরেন যে দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি কমিশন। নির্বাচন কমিশন, এই কমিশনগুলির যে সার্চ কমিটির গঠন, এই জিনিসটা নিয়ে একটা বড় দ্বিমত রয়েছে। আচ্ছা, আরেকটা আছে উচ্চকক্ষের হ্যাঁ, গঠনের আরেকটা আছে- মানে কম্পোজিশনটা কেমন হবে? কম্পোজিশনটা কিভাবে হবে এবং হলো যে ওখানে কারা মেম্বার হবে, জি। এটাকে পিআর পদ্ধতিতে হবে নাকি এটা আপনার ওই সিটের ভিত্তিতে হবে।
তো এখানে দুটো পক্ষের দুটো যুক্তি আছে। এখন এটা এখন যেহেতু আপনার সরকার গঠন করেছে বিএনপি, তারা তাদের মতো করে চিন্তা করবে। তারা তো প্রথমেই বলেছে যে আমরা পিআর পদ্ধতিতে যাব না, সো তাদের কাছ থেকে আপনি পিআরে যাবেন না, তারা আগে থেকে ডিক্লেয়ার করার পরে আপনি এখন কিভাবে এক্সপেক্ট করেন যে তারা ওইটা জেনেই তো মানুষ বিএনপিকে ভোট দিয়েছে, যেটা বিএনপির পক্ষ থেকে বলা হয়। পরিষ্কার ভাষায় বলেছে যে তারা এই কাজটা করবে বা এটা করবে না। এবং বিএনপির তরফ থেকে আপনার তখন বিএনপির যে চেয়ারপারসন আপনার চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে ভোট ক্যাম্পেইন করেছেন। হ্যাঁ, এবং আপনার মানে এই হ্যাঁ ভোটটা নিয়েও কিছু কিছু কন্ট্রোভার্সি আছে যে আপনার প্রথমে যে সংখ্যক হ্যাঁ ভোট কাস্ট হয়েছে দেখানো হয়েছে, পরবর্তীতে এটাকে আবার কমানো বাড়ানোর কিছু একটা ব্যাপার আছে। সব মিলাই হয়েছে কি এই সময়কালটাতে বেশ কিছু আপনার অযাচিত কিংবা অপ্রত্যাশিত কাজ ঘটেছে। সেটাকে মানে আপনার এখন সবগুলো রাজনৈতিক দল বা যারা এখন মানে বাংলাদেশে অ্যাক্টিভ রাজনৈতিক দল, তারা তাদের নিজের মতো করে এটাকে চিন্তা করছে, বিশ্লেষণ করছে। কিন্তু এটাতে 2/3 মেজরিটির সাথে এটার সম্পৃক্ততা আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ। দুধু ভাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, সেটি হচ্ছে অনেকে এটা বলছে এবং আমি বেশ কয়েকটি রিপোর্টও দেখেছি, প্রথম 100 দিনে তারেক রহমানের প্রধানমন্ত্রীর যে ডাউন টু আর্থ নেচার এবং মানে সমস্ত প্রোটোকল ভেঙে, মানে যেটা আগে দেখা যায়নি, এই ধরনের অনেক বিষয়ের কারণে, অনেক আচরণের কারণে জনগণের একটা আস্থা তৈরি হয়েছে। এখন সেই আস্থা ধরে রাখতে বিএনপি তৃণমূল আসলে ওনাকে কিভাবে সাপোর্ট করছে? তৃণমূল তো আগাগোড়াই সাপোর্ট করেছে, এখনো সাপোর্ট করছে। এবং এই যে গত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে ভূমিধস যে বিজয়, এই বিজয়টা তৃণমূলের মধ্য দিয়ে, অর্থাৎ শহর কেন্দ্রিক মানুষের অবস্থান কত পার্সেন্ট, আর একেবারে তৃণমূল পর্যায়ের বিএনপি নেতা কর্মী ভোটার কত পার্সেন্ট। তো সেটা যদি আমি দেখি, তাহলে তৃণমূলের একটা বিপুল সমর্থন এবং তার প্রতি আস্থা, বিশ্বাস জনাব তারেক রহমানের প্রতি এই নির্বাচনের মধ্যে দিয়ে সেটা বেরিয়ে এসছে। যেমন আমি প্রায়শই বলি যে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, সেই তরুণ বিপ্লবীদের আমি অভিনন্দনও জানাই, আগেও জানাইছি, এখনো জানাই। কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে এই গণ অভ্যুত্থানের এবং গণ অভ্যুত্থান পরবর্তীতে সবসময় প্রধান শক্তি ছিল বিএনপি তারেক রহমান 31 দফা, বিএনপির 19 দফা, এই সমর্থনের কারণেই কিন্তু দেখবেন যে এই বিপুল অ্যাবসলিউট মেজরিটি বলতে যেটা বলাই, ভূমিধস যে বিজয়, সেটা অন্যরাও মানে অন্য যে কোনো সময় থেকে তারা বেশি সমর্থন পেয়েছে, বিএনপির মতো না। যেমন এনসিপি, এটা নতুন রাজনৈতিক দল হিসাবে তাদের তো প্রত্যাশা ছিল তারাই সরকার আসবে, বা জামাত একটা ধরেন প্রচারণা ছিল এবং সেই ভাবমূর্তি দেওয়ার চেষ্টা করছিল। এইবার মানে আওয়ামী লীগও দেখছে, বিএনপিও দেখছে মানুষ, এবার নতুন শক্তিশালী জামাত আসবে, এই ধরনের একটা শুধু প্রচারণা না, এটাকে একটা বিশ্বাসযোগ্য অবস্থায় তারা নিয়ে গেছিল। কিন্তু আলটিমেট রেজাল্টটা হচ্ছে ভোটের, যেটা আমার কাছে মনে হয়েছে যত ধরনের প্রচারণা থাকুন না কেন, মানুষের সমর্থনটা বেরিয়ে আসে গণতান্ত্রিক রাজনীতিতে ভোটের মধ্য দিয়ে। সেই ভোটের মধ্য দিয়ে সর্বশেষ যে রেজাল্ট এবং বিএনপির যে উত্থান, আমি উত্থানই বলবো এই কারণে যে বিএনপি যে নির্যাতনের মধ্য দিয়ে সংগঠনের অনেকে ছিল, অনেকে পঙ্গু হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, মানে পুরো সেট আপটা আগের মতো ছিল না, ইলেকশনে যে সেট আপটা গেছিল, তারপরে এই রেজাল্ট। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এখন জনাব তারেক রহমানের প্রতি এখনো দেশবাসীর যে আস্থা, বিশ্বাস 100 দিনের কর্মের মধ্যে দিয়েও কিন্তু দেখবেন অনেকেই শঙ্কিত, আমি নিজেও ব্যক্তিগতভাবে শঙ্কিত, যেরকম উনি সবকিছু ব্রেক করে ওই যে মানুষের কাছে চলে যাওয়া। তো আমাদের উপমহাদেশে রাজীব গান্ধী সহ অনেক ঘটনা আছে, পলিটিক্যাল অ্যাসাসিনেশন হয়েছে, অনেক ঘটনা আছে, আমাদের দেশেও আছে। তো সেই সতর্কতা সবাই মানুষ একটু উদ্বিগ্ন, কিন্তু ওগুলো অনেক মানে ড্যাম কেয়ার, মানুষকে তিনি একেবারে রাস্তায় যেখানে এমনকি সেদিন একটা জনসভা তো আপনি খেয়াল করছেন কিনা, যে একটা কৃষক নিশ্চয়ই কথা বলছিল, ওনার উপরে এনে ওনার পাশে বসে কথা শুনছেন। তো সরি, এই জিনিসগুলো ওনার মধ্যে আছে। আমার কাছে মনে হয়েছে এগুলো পজিটিভ পলিটিক্সের জন্য, একটু উদ্বিগ্ন থাকলেও পজিটিভ পলিটিক্সের জন্য খুবই গুরুত্ব বহন করে। আপনার কাছ থেকে যেটি জানতে চাই সেটা হচ্ছে যে জায়গাটি আপনি বলেছেন যে 100 দিনের মধ্যে, আপনারও আমি আলোচনার প্রথম ভাগে যেটি শুনেছি যে আপনার আসলে খুব ক্রিটিক্যাল কোনো সমালোচনা নাই, আপনারা যেটা প্রত্যাশা করেছেন যে জুলাই সনদটা আসলে বাস্তবায়নের একটা সুযোগ এই সরকার প্রথম 100 দিনের মধ্যে হাতছাড়া করেছে, এরকম একটা আমি যদি বুঝে থাকি, আমি যদি ভুল বুঝে থাকি সেটা বলবেন। শুধু আমাদের না, মানে আমি জনগণের
প্রত্যাশা ছিল, কারণ আমাদের দেশে আমি বলি একটু বিগত সময়ে যে স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছিল তো সকলে আমরা একমত, এবং স্বৈরাচারের দ্বারা নির্যাতিত হয়েছি আমরা সকলেই, বিএনপি, জামাত, তখন তো এনসিপি ছিল না, অন্যান্য যারা সাধারণ মানুষ যারা একটু এই আন্দোলনের সঙ্গে ভিন্ন মতের বা স্বাধীন মতামত প্রকাশ করতো সকলে। এবং আমরা জানি একজন সাংবাদিক একটা কারণে তাকে মোশতাক না কি নাম, সেই ভাইকে কারাগারে জীবন দিতে হয়েছে। তো এরকম একটা ফেসিবাদী শাসনের সৃষ্টি হয়েছিল আমরা মনে করি, এবং অনেকেই মনে করে, বিশেষজ্ঞরাও মনে করে, এটা বিএনপিও এটাতে দ্বিমত পোষণ আগে কখনো করে নাই, কারণ করলে তো তারা একটি ধারার মধ্যে এটা রাখতো না। সেটা হলো যে সংবিধান সংস্কার করতে হবে। সংবিধান সংস্কারের মধ্যে যে সাংবিধানিক সংস্থাগুলো আছে সেগুলো গঠন প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত আছে, মত যেটাই হোক এটা সংস্কার করতে হবে। এবং এই সংস্কার সম্পর্কে এখন পর্যন্ত যেটা আমরা, যেহেতু ওটা ল্যাপস হয়ে গেছে বিধানগুলো, অধ্যাদেশগুলো, এখন পর্যন্ত বিএনপির ভাষ্য হচ্ছে যে আমরা অধিকতর যাচাই বাছাই করে উপস্থাপন করব। এখন দেশবাসীকে অপেক্ষা করতে হবে বিএনপি কখন উপস্থাপন করে, কিভাবে উপস্থাপন করে, কিভাবে সংস্কার হয়। তবে সংস্কার যদি না হয় তাহলে ধরে নিতে হবে যে বিএনপি জাতির আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখাচ্ছে না, যদি শেষ পর্যন্ত সংস্কার না হয়। আর অন্যান্য যে বিষয়গুলো, তারেক রহমান সাহেবের ব্যক্তিগত চলাফেরা থেকে শুরু করে যেগুলো দৃশ্যমান, সেগুলো নিয়ে তো কারো কোনো দ্বিমত নাই। তিনি যাতে জনভোগান্তি কম হয় সেজন্য কিছু প্রোটোকল ভাঙছেন, প্রোটোকল খুব বড় প্রোটোকল নিয়ে উনি চলাচল করছেন না, সেটা উনি করেন না, ভালো ওনার। আরেকটা বিষয় বাকল ভাই একটু যদি বলেন যে আইন শৃঙ্খলা এবং আপনার মবের জায়গাটা আমরা আসলে খুব পরিষ্কার প্রথম রাউন্ডে হতে পারিনি, এটির মানে কারণটা কি? মানে একটি নির্বাচিত সরকার আছে, শক্তিশালী বিরোধী দল আছে, তারপরে কেন এটি বন্ধ হচ্ছে না? ভাই আমার পুলিশের জায়গার বাইরে অন্য কোনো কারণ আপনার চোখে পড়ে কিনা? মানে আমি একটু বলি, মানে আমার একটা ব্যক্তিগত ওপিনিয়ন, সেটা হচ্ছে যে ওই যে আমি বললাম যে পুলিশের যে এটি একটি কারণ, যে বিষয়টা ওটি কিন্তু একটা বড় কারণ। পুলিশ আজকে আমি একখানে গিয়েছিলাম, আজকে আমি ওই কালচি বস্তিতে গিয়েছিলাম, যেখানে আগুনে, সেখানে গিয়ে দেখলাম পুলিশ বসে আছে, জাস্ট একটা এতিমের মতো, মানে আছে না অনেক সময় যে অনাকাঙ্ক্ষিত একটা অসহায় অবস্থায় বসে আছে। তো সেখানে কথাবার্তা বললাম, একজনে যে বললো যে বিষয় আসে, আপনারা একটু আসেন পাশে, আসলো, ওই রকম ওইভাবে দাঁড়িয়ে থাকলো। সেখানে কিছু কথাবার্তা হয়েছে, আমি যাওয়ার ফলে কিছু কথাবার্তা হয়েছে, মানে আমার সার্কেলের বাইরে একটু ধাক্কাধাক্কি হয়েছে, কিন্তু পুলিশের কোনো ভূমিকা আমি দেখিনি সেখানে। ওটা তো আছেই। এই জুলাই আন্দোলনের সময় যে এক শ্রেণীর মানে ইয়াং জেনারেশনের একটা অংশের মধ্যে যেটা প্রবণতার সৃষ্টি হয়েছিল, যেমন হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রিন্সিপালকে বললো যে আপনি পদত্যাগ করেন, একটা অফিসে ঢুকে বললো যে আপনি এই করেন সেই করেন, এই প্রবণতা থেকে সেই ছাত্র বা যারা এখন ইতিমধ্যে প্রাক্তন হয়ে গেছে, ওরা কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক জীবনধারায় ফিরে আসে নাই। কাজেই কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে, এরা যে কোনো দলের বা কোনো, সেটা আমি মনে করি না। বিভিন্ন জন বিভিন্নভাবে এই বিষয়গুলো করার জন্য চেষ্টা করছে। আমার মনে হয় এটা একটু সময় লাগবে। পুলিশ যদি যখন সক্রিয় হবে, তখন নিয়মের ব্যতিক্রম কিছু করলে শাস্তির আওতায় আসবে, আমার ধারণা তখন এগুলো ঠিক হবে। আপনারা দেখেছি জ্বালানি ক্রাইসিসে সরকার এবং বিরোধী দলকে খুব শক্ত একটা রোল প্লে করতে দেখেছি আমরা সংসদে। আমরা কিন্তু সরকারকে সমর্থন দিতে চাই। আমরা চাই আইন শৃঙ্খলার ব্যাপারে আপনাদের এটা কি আলোচনার মধ্যে আছে যে একইভাবে? ওইভাবে এখনো আসে নাই, ইস্যুটা আসে নাই, আসলে আমরা সহায়তা করব। আমরা চাই যে এই বাংলাদেশে গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকুক এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা। আপনারা নিশ্চয় আমাদের গঠনতন্ত্র দেখেছেন, আমরা কিন্তু নিয়মতান্ত্রিক রাজনীতি করি। যেটাই বলে না বলুক, নিজের অন্য দলকে সমালোচনা করার সময় মানুষ বিভিন্নভাবে করে, নিজের মনের রং মিশিয়ে সমালোচনা করে, কিন্তু আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দল পরিচালনা করি এবং আপনারা সরকারকে সমর্থন আমরা চাই। কিন্তু সরকার যদি জনবিরোধী কিছু করে, আমরা যখন শিওর হবো যে সরকার সংস্কার করব না, তখন আমরা অবশ্যই কঠোর সিদ্ধান্ত নেব। এই সরকারের একটা নির্বাচনী ম্যান্ডেটের মধ্যে একটা বড় জায়গা ছিল যে কর্মসংস্থান সৃষ্টি করা, এবং একই সঙ্গে সরকার আসলে ডে ওয়ান থেকে আনফর্চুনেটলি তাকে একটা গ্লোবাল ক্রাইসিস, জ্বালানি ক্রাইসিসের মধ্যে পড়েছে। এবং বিগত সময়ের অর্থনীতির, যেটা সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে যে অর্থনীতির অবস্থা যে ভঙ্গুর অবস্থা আসলে সরকার পেয়েছে, ওই অবস্থা থেকে এই রিকভারি করে কর্মসংস্থানে যাওয়ার যে নির্বাচনী প্রতিশ্রুতি,
সেখানে আসলে আপনি কি কি চ্যালেঞ্জ দেখেন? অবশ্যই কিছু চ্যালেঞ্জ আছে। প্রথমত অর্থনৈতিক, কারণ একজনকে যে আপনি চাকরি দিবেন, চাকরি দেওয়ার মানে একটা বেতনের ব্যাপার আছে। আপনি মানে উচ্চ পদে নিম্ন পদের মধ্যে যেখানেই দেন না কেন, সেই জায়গাটা আমাদের অবস্থাটা কি? কোনো ব্যাংকগুলো তো আপাতত নামে মাত্র আছে, সবকিছু এখন খুব সংকটজনক। এবং ধরেন বেসরকারি খাতের সব থেকে নির্ভরযোগ্য ব্যাংক ছিল আমার বিবেচনায় ইসলামী ব্যাংক। সেখানেও আমরা মানে সেই ব্যাংকটা মানে ধ্বংস করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে, মানে একটা খোলস মতো আছে এখন পর্যন্ত ওই ব্যাংকটা। মানে বেসরকারি ব্যাংক আরো অনেকগুলো আছে, আমি একটা প্রতীক অর্থে খালি বলছি। বোঝাচ্ছেন। হ্যাঁ, তো এরকম সরকারি ব্যাংকেও আপনার যেসব ব্যাংক অবস্থা আছে খুবই খারাপ। মানে খুব পরিচিত, হয়তো এমপি বা ওরকম মানে রিনাউন্ড ব্যক্তিরা যদি যায় হয়তো এক কথায় 2-5 লাখ টাকা দিয়ে দিতে পারে। মানে স্বনামধন্য ব্যক্তিরা যদি কেউ যায়, সাধারণ গ্রাহকের জন্য- সাধারণ গ্রাহকের জন্য 2000 টাকাও পাচ্ছে না। মানে হ্যাঁ, তাদের জন্য আমি নিজে জানি, আমার কাছে অনেকে অভিযোগ করছে, হয়তো আপনারাও জানেন, 5,000 টাকা ঈদের জন্য তাদের একটা দিতে চিন্তার পারেন। ব্যাপার। দিতে পারেন। সেই জায়গাটাই মানে সবকিছু মিলাই ধরেন আগে একটা ঘটনা ছিল আমাদের পাশে এসে ধরেন ইসলামী দেশগুলো, ধরেন সেই জিয়া রহমানের ধরেন শেখ মুজিবের পরবর্তীতে 75 পরবর্তীতে সেই ক্রাইসিস মুহূর্তে ধর মিডল ইস্ট একটা ফ্যাক্টর ছিল আমাদের দেশের জন্য। এখন এই যে মানে যুদ্ধ মিডল ইস্টে, সেই যুদ্ধটা তারা নিজেদের রক্ষা করে তাদের কঠিন। এখন আমাদের বড় বন্ধু আমার কাছে মনে হয়েছে চীন অনেক ক্ষেত্রে ইনভেস্টমেন্টে এগিয়ে আসছে। চীন বিভিন্ন জায়গায় কর্মসংস্থান ছাড়া একটা সরকারের পক্ষে এবং একটা দেশের পক্ষে এগিয়ে যাওয়া শুধুমাত্র বিনিয়োগ দিতে আসলে আপনার আগানো সম্ভব না। না বেশ কঠিন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেটার জনাব তারেক রহমান ইতিমধ্যে নানান মানে উদ্যোগ, তার নিজের তড়িৎ ভূমিকা, বিভিন্নভাবে তিনি চেষ্টা এই পথে এখনো অব্যাহত রাখছেন। হয়তো আমার ধারণা এই যেমন বিরোধী দলের আমাদের কর্নেল সাহেব এখানে যে কথাটা বললেন যে এখন অতীতের বিরোধী দল, বর্তমানে বিরোধী দল, সরকার একটা ভিন্ন প্রেক্ষাপটে চলছে। যেটুকু সমালোচনা, সমর্থন, পাশাপাশি চলা, এটা মানে আগে তো আওয়ামী লীগ বিএনপি, এখন জামাত বিএনপি, ভিন্ন প্রেক্ষাপট আছে। সেই প্রেক্ষাপটটা নিয়ে যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, হ্যাঁ বিরোধী অবশ্যই বিরোধী দল তো ত্রুটিগুলো বিরোধী দলের কাজই তো আসলে হ্যাঁ, সরকারকে শক্তিশালী করা, ত্রুটি শক্তিশালী মানে কে বেলাইনে না যায়, ত্রুটিগুলো থাকে অর্ডারে রাখা। তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে রাইট ওয়েতে দেশ এগোচ্ছে। এবং 100 দিনের যে ঘটনা আমরা যদি বিশ্লেষণ করি, উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। ধন্যবাদ।